ধরুন আমাদের কেউ এই করে না, চরিত্র যদি সেরকম হয়, হিরো তো আর এখন আর রাস্তায় ঘুরে ঘুরে গান, ফুলের বনে গান, সেই সবগুলো তো নয়। হিরোর কনসেপ্টই আলাদা হয়ে গেছে। একটা ফিল্ম চাই আসছে বাবা, তাতে আমি নাম ভূমিকায় আপনি কি বাবার চরিত্র অভিনয় করেছেন? আমি একটা বাবা, একটা সঞ্জীব। সিনেমা করতে করতে আপনার তো অনেক অগণিত দর্শক ভক্ত আছে, তার মধ্যে অনেক মহিলা ভক্তও আছে। তো তাদের মধ্যে প্রেম নিবেদন বা ভালোবাসা জানানো এরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হচ্ছে? এরকম অনেকেরই হয়। আমার এটা হয়নি, কারণ কাজ খুঁজতে খুঁজতে কাজ করতে করতেই সময় কেটে গেছে। তাছাড়া থিয়েটার আছে, থিয়েটার প্রসঙ্গে যদি একটু বলেন। থিয়েটার প্রসঙ্গে মানে আমি তো জীবনে শুরু করি থিয়েটার দিয়ে, 1974 থেকে। তারপরে রানার শিল্পী সংস্থা, তারপরে প্রোফাইল। তারপরে ওই প্রোফাইল থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে করলাম প্রয়াস। 83-তে ছেড়ে দেওয়ার পরে আমি শাওলি মিত্রর কাছে পঞ্চম বৈদিকে যখন শুরু হয়, তার আগে থেকে আমি শিখতে আরম্ভ করি। শম্ভমিত্র, তৃপ্তি মিত্র, মহিত চট্টোপাধ্যায় আমার টিচার, ওনারা শিখিয়েছেন। মানে আমি মানে ঘুরে ঘুরে সমস্ত জায়গায় কাজ করতে আরম্ভ করি, থিয়েটারে করতে আরম্ভ করি। তার আগে আমি যখন হিরো হয়ে গেছি, তারপরে আমি বাজনা বাজাতাম শিখবো বলে। বাজনা মানে আমি অভিনয়টা পরে করবো। তাছাড়া এনএসডি আমি এখানে ওয়ার্কশপ হয়েছিল ক্যালকাটা 1982-তে। সেটা রতন থিয়াম, পদ্মভূষণ, মণিপুরের রতন থিয়াম ছিলেন ক্যাম্প কোঅর্ডিনেটর। উনি ছিলেন, তাছাড়া জীবন পানি, বিবিকারান্ত আমার টিচার, সুরেশ দত্ত, সৌরেশ দত্ত, বিখ্যাত কনিষ্ক সেন ছিলেন টিচার, এবং আরও রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বাংলাদেশের জামিল আহমেদ, এরা সব টিচার ছিলেন। যা কিছু হয়েছে আমার যে বসে আছে সেটা থিয়েটারের জন্য। আজ কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিল, একটা থিয়েটারের জন্য এসেছিল, বিখ্যাত অভিনেতাই ফিল্মে। সে এসেছিল থিয়েটারের করবে, সেই জন্য আমাকে বলতে এসেছিল। এখন থিয়েটার থেকে, আমাদের থিয়েটার হচ্ছে মন্দির, থিয়েটার থেকে শিখে তারপরে আমরা যা করার করি। মানে টিভি বলি, ফিল্ম বলি, যাই বলি না কেন, ওয়েব সিরিজ, সব তো থিয়েটার নিয়ে, থিয়েটার থেকে আসা। এই পর্যন্ত আর কোনো মহিলা বলতে সুযোগ কোথায় এসছে মানে কি আসা না, ওগুলো মানে হয়তো এক একজনের জীবনে ঘটে, এক একজনের ঘটে না। আমার জীবনে ঘটেনি, মানে ঘটেনি মানে ঘটা। আমার মানে বিয়েটাই হয়েছিল রেজিস্ট্রি করতে গিয়ে, সেও থিয়েটারে মেয়ে, সুতরাং হওয়ার সুযোগ হয়নি। এত আমাদের স্ট্রাগল করা না, এখনকার মতো তো পুড়ে পুড়ে পাওয়া না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে স্ট্রাগল করতে করতে এবং সংসার চালাতে চালাতে আমাদের জীবন চলে, সুতরাং সেখানে আর অন্য কোনো সুযোগ নেই। বলে একজন সফল পুরুষের পেছনে একজন মহিলার আর কি থাকে, তো সেক্ষেত্রে সে মা হতে পারে, দিদি বা বোন, স্ত্রী, বান্ধবী, মেয়ে, অনেকেই হতে পারে। আমার মা আছে, আর ঠাকুর আর মা আছে, এইটাই সবচেয়ে বড় সফলতার হাত। আর সফলতার ওরমভাবে তো দেখিনি, কারণ নিজেই এত ফসকে চালাচ্ছে, সেরকম ভাবে আর কাউকে পাইনি। আমার মাকে পেয়েছি, আমার বাবা। আজকে আমি থিয়েটার মানে এই আছি, সেটা বাবার দৌলতে আমার সম্ভব হচ্ছে। বাবা কি থিয়েটারের লোক ছিলেন? বাবা অসম্ভব ভালো গান গাইতেন, আমাদের পরিবারেতে গানের এটা ছিল খুব ভালো। কিন্তু বাবা এটা মদত দিয়েছেন। আমি যখন বাবার থেকে পারমিশন ছিলাম, মা বললেন তুই বাবাকে জিজ্ঞেস করে, আমি প্রফেশনাল হবো 1979। বললেন হ, আমি যতদিন বেঁচে আছি খাওয়ার অসুবিধা হবে।
বাবা 87 মারা গেছে, 79 বিষয় কষ্ট করে কিন্তু এখন মনে হয় যে তো সেই জীবনটার মধ্যে একটা কষ্টের মধ্যে একটা আনন্দ ছিল। কারণ আমাদের না যে বিষয় আমি আড্ডাবাজ, ওই আড্ডা মারতে মারতে না অন্যদিকে ঘোরার সময় হয়। তো স্ত্রীও যেহেতু থিয়েটারের লাইনে, তো সেক্ষেত্রে একই এতে তাহলে আপনাদের অসুবিধা হয়নি কাজের কোনো? কাজের ও তো দূরদর্শনে ছিল, রিটায়ার করেছে, দূরদর্শনে ছিল, দূরদর্শন ওখানে করতো, টাকার টুকটাক থিয়েটার করতো। আপনার স্ত্রীর নাম যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন। এখন আর বলবো না। আচ্ছা, ঠিক আছে। আর ছেলে মেয়ে? মেয়ে লন্ডনে আছে, মেয়ে ফিল্ম মেকিং এর উপর পিএইচডি করছে, মাস্টার ডিগ্রি করা হচ্ছে লন্ডনে কিংস্টন ইউনিভার্সিটিতে। এছাড়াও পিএইচডি করছে, পিএইচডি ফাইনাল ইয়ার, এবং এর সঙ্গে ও লন্ডন স্ক্রিন একাডেমিতে পড়ায়, ক্যানাডা। তো মেয়ের কাছে লন্ডন কখনো যাওয়ার ইচ্ছে নেই? আমার না ভারতবর্ষের আমার আত্মীয় স্বজন ভর্তি লন্ডন, মানে প্রচণ্ডভাবে বলে, কিন্তু আমার না কেন যেন ওই অতক্ষণ ধরে ফ্লাইটে করে যাওয়া। আমি একবার 3 বার আমেরিকা যাওয়ার কথা হলো, নাটক করতে যাওয়ার কথা হলো, আমি না এই অতক্ষণ আমি ছটফট, আমি এক জায়গায় বসে আছি না, কষ্ট হচ্ছে, মানে একটু হেঁটে আসবো তারপরে কথা বলবো, এরকম ধরনের ছটফট। তো ওই অতক্ষণ ধরে আমি এই বম্বে দিল্লি থেকে ফ্লাইটে 2 ঘন্টা 2.5 ঘন্টার ফ্লাইটে আসি, তো তখনই আমার অস্বস্তি হয়। এরকম করে জব্দ হয়ে বসে থেকে উঠতে পারবো না, আমার কেন স্টাফই লাগে, আমাদের আসতে হয়। ওটা টান নেই, দেশটাকে দেখিনি না, দেশটা দেখলে পরে অনেকটা দেখা। যদি কর্ম যেতে হয়, যেরকমভাবে বম্বে দিল্লি সমস্ত ঘোরাঘুরিটাই হয়েছে, কিন্তু আমার অধিকাংশটাই থিয়েটার সিনেমার দৌড়তে। তো বোম্বেতে সিনেমা শুটিংয়ে গেছেন এরকম কয়েকটা? হ্যাঁ, এই তো পুরোপুরি এর আগে করেছি কিশোর কুমার বাড়িতে, প্রভাত রায়ের শেষ ঠিকানা করেছি, আসল বিদ্যার্থী আমি করেছি। আগের বছরই করে এলাম হচ্ছে বাংলা হিন্দি একটা ছবি, কৌশিক সেন, ঋতুপর্ণা, আমি, অনিমিতা সাহা, এরা সব। ছবিটা থেমে আছে কিছু কারণ। বম্বে, হায়দ্রাবাদ, উড়িষ্যা, চেন্নাই সব জায়গায় ঘুরে ঘুরেছি, করেছি। তো মেয়ের পড়াশোনার ব্যাপারগুলো কে দেখাশোনা করতে? মেয়ে কিন্তু নিজেকে একদম দেখতো, স্ত্রী দেখতো, কিন্তু মেয়ে নিজেকে একটা সময় জ্ঞান নিজে বিদেশ থেকে এসে থাকতো। এটা পুরোপুরি ওর চাহিদা। ও সেন্ট জেভিয়ার্সে পড়তো মাল্টিমিডিয়া নিয়ে 4 বছরের, পুরেও চলে গেল কিংস্টন ইউনিভার্সিটি এমএসসি, গ্রাজুয়েশন করে এমএসসি করে আবার এলো, সেটা কি ফেলোশিপ নিয়ে? সব পুরো পেয়েছে, তো পাওয়া যায়, ফুল পাওয়া যায়। তারপরে বেরিয়ে গেল, আবার চলে গেল ডক্টর করতে, এইভাবে। কারণ আমাদের না স্ট্রাগল করতে করতে জীবন চলে গেছে, সবসময় স্ট্রাগল করা, মানে কিছু না কিছুর পেছনে দৌড়াচ্ছে। তো এখন মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি? আমার দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নেই, একটা পরিবর্তন হচ্ছে, আমরা যেভাবে নিয়ে যাবো সেইভাবে দেখবে, বিচার করবে না, দর্শকের কিছু করার নেই। বিষয় বৈচিত্র্যটা খুব কমে গেছে, যেমন ওয়েব সিরিজেও আস্তে আস্তে বিষয় বৈচিত্র্য অভাব দেখা দিচ্ছে। সেই অভাবটা কারণ হচ্ছে কন্টেন্ট পাওয়া যাচ্ছে না। কন্টেন্ট যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে তো একটা অসুবিধা হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, বিষয় বৈচিত্র্যের ব্যাপারে। তো সাহিত্য নির্ভর ছবি তো বাংলা সাহিত্যের বিপুল সম্মান, সোনার কোটি,
হ্যাঁ সেই সোনার খনিকে ইউজ করছে না। আমি এক বিখ্যাত প্রডিউসারকে বলেছিলাম, তিনি বাঙালি নন, কোথাও থাকতে থাকতে বাঙালি হয়েছে। আমি বললাম যে ওদা কত ভালো ভালো গল্প রয়েছে, সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে করো না, কিন্তু অন্যরকম মাত্রা আছে। আজকে তো বোঝা যাচ্ছে যে পরের বাড়ির জায়গা থেকে, আমি কাউকে বলছি না, অবহেলা করছি না, আমরাও তামিল তেলেগু দেখছি, কিন্তু মাঝখানে মানে সাউথ ইন্ডিয়ান বিপ্লব শুরু হয়েছে, সেই সাউথ ইন্ডিয়ান বিপ্লব দিয়ে তো হলো না। তোমায় করতে হবে নিজের বাড়ির জিনিস নিয়ে। আমি যত সহজে একটা শাড়ি পরবো, আমি ঢাকরা চুড়ি এত সহজে পরতে পারবো, কারণ সেটা আমার নিজের নয়। করতে পারি, ভালো জিনিস আহরণ করে তো নিয়ে আসি। রবীন্দ্রনাথ তো সমস্ত কিছু নিয়ে এসে করেছেন, এক এক করে গেঁথেছে, কিন্তু সময় তুমি যদি ওর দিকে নাও, ওদিকে তো নয়। আমি একবার এক সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরের সঙ্গে কথা বলছিলাম, এই যে হঠাৎ করে সাউথ ইন্ডিয়ান ছবিতে চপার মোপার নিয়ে চলে আসে, যেই চপার আমরা দেখিনি, আমাদের ওদের চপার এত বড় লম্বা। তো বলতে বললাম, এটা তো দেবে না বাঙালি দর্শক, একই জিনিস দেখছে, তো বাঙালি অত এই করে না। কিন্তু আমাকে তখন বলে, জানে না, এটা কিন্তু সত্যি হয় সাউথ ইন্ডিয়াতে, কোনোভাবে বাড়িতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমার কালচারের মধ্যে তো নেই, আমার জায়গার মধ্যে নেই। সেটাকে আত্মস্থ করে যদি করা যেত, এখন কপি তো। একদিকে কম্পিউটার দেখছে আগে অমুক ভাষার ছবি কিভাবে হাত উঠিয়েছিল, সেটাখানে হাত ওঠাচ্ছে ওইভাবে, সেটা তো নয়। সুতরাং আমাদের যে সোনার সম্ভার, যে সোনার খনি পড়ে রয়েছে, সেটা আস্তে আস্তে ইউজ হবে। ওয়েব সিরিজ বের করছে নানা রকম। তো এটা সিনেমায় কেন আসছে না, আপনার কি অভিমত? এটা প্রযোজকরা ভালো বলতে পারবে, প্রযোজকরা তো সব বোঝে। আর এই যে জিনিসটা আপনি বললেন আত্মস্থ করা, এটা তো অনেক আগের পুরনো ঘটনা। যেমন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস রাজমোহন ওয়াইফ, মানে রাজমোহনের স্ত্রী, তো সেটা ইংরেজরা সেভাবে নেয়নি, যেহেতু ভারতীয় গল্পের উপর ইংরেজিতে লেখা। তখনকার দিনের অনেক বড় বড় পণ্ডিতরা তারা বঙ্কিমচন্দ্রকে বললেন, তুমি ইংরেজিতে কেন লিখছো, তুমি তোমার মাতৃভাষায় লেখো। তখন বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় লিখলেন, মানে প্রথম দুর্গেশ নন্দিনী উপন্যাস বঙ্কিমচন্দ্র। তো তার উপন্যাসের মধ্যে বাংলা প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। তো নিজের মাতৃভাষায় লিখে উনি বিরাট সাফল্য পেলেন, বাঙালি খুব ভালোভাবে নিয়ে। আর তারপর রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কথা তার বাঙালিকে বলতে হবে। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বিভূতিভূষণ, এদের ভাষাটা বাংলা বলে, নাহলে তো নোবেল পাওয়ার লোক এরা সব। না কতজন জানে আমি জানি না। আমার যেহেতু একসময় পেশা সাংবাদিকতা ছিল, সেটা ঘাঁটতে ঘাঁটতে আমি দেখেছি যে নোবেল কমিটি দেখে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পর কোনো বাঙালি সেভাবে আর সাহিত্যে নোবেল পাচ্ছে না। তো দেশ থেকে একটা উদ্যোগ নিতে হয় দেশের সরকারকে, যে আমাদের এই বিখ্যাত সাহিত্যিক রয়েছে, তোমরা দেখো এদের মধ্যে কারা নোবেল পাওয়ার যোগ্য, তাদের এই রচনা। কিন্তু সেভাবে ভারত থেকে কিছু যায়নি, গোটা পৃথিবীতে দেখেছে ভারতবর্ষ চুপচাপ। তখন নোবেল কমিটি একটা কমিটি তৈরি করে, তারা ভারতে এসে খোঁজ নেয় কোন কোন গল্পগুলো ভালো, এবং তারা দেখে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই তিনজনকে তারা নির্বাচন